পাসপোর্ট ভিসা করে জন্মভূমিতে ফিরতে হবে। ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে তা ছিল অপমানের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি কামরুল হাসান মিথুনের লেখা ভানু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি প্রতিবেদন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভানু বন্দ্যোপাধ্যায় তার জন্মস্থান যে শহরে অর্থাৎ ঢাকা ছেড়ে যান 1941 সালে। এরপর দেশভাগ। ঢাকা পূর্ব পাকিস্তানের অংশ হয়। 1971-এ মুক্তিযুদ্ধ। ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হয়। ভানু 1941 সালের পর আর কখনোই ঢাকায় যাননি। পাসপোর্ট ভিসা করে নিজের জন্মভূমিতে ফিরতে হবে, এটা ভানুর কাছে ছিল অত্যন্ত অপমানের। তাই রাগে ক্ষোভে কখনো ঢাকায় পা রাখেননি ভানু। কিন্তু প্রায় 35 বছর পর রাগ ক্ষোভ কিছুটা কমলে 1974 সালে চট্টগ্রাম স্মৃতিরক্ষা কমিটির আমন্ত্রণে বাংলাদেশে যান ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনের প্রথম 21 বছর কাটে ঢাকা শহরে। ছেলেবেলায় ঢাকার বন্ধুরা সাম্য কইরা ডাকত। সাম্যময় নামের এই বিকৃতি মা সহ্য করেননি। তাই একদিন ছেলেকে ডেকে মা বললেন, তোর নাম ভানুই থাক। সাম্যময় বন্দ্যোপাধ্যায় থেকে হয়ে গেলেন ভানু বন্দ্যোপাধ্যায়। ভানুর খুব গর্ব ছিল সাম্যময় নামটি নিয়ে। বলতেন, আমি জন্ম থেকেই কমিউনিস্ট, সাম্যবাদী। তাই মা বাবা নাম রেখেছিলেন সাম্যময়। ভানুর প্রথম স্কুল ঢাকার প্রগো স্কুল, ম্যাট্রিকুলেশন সেন্ট গ্রেগরিজ হাই স্কুল। ইতিহাসের ছাত্র হিসাবে ইন্টারমিডিয়েট জগন্নাথ কলেজ থেকে, বিএ ঢাকা বিশ্ববিদ্যালয়। সেন্ট গ্রেগরি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র থাকাকালীন বিদ্যালয়ের একটি বিশেষ অনুষ্ঠানে বনবীর নাটকে উদয় সিংহের ভূমিকায় অভিনয় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্র থাকাকালীন অভিনয় করেন চন্দ্রগুপ্ত নাটকে বাচালের ভূমিকায়। 1931 সালে ঢাকা বেতার কেন্দ্রে স্থায়ী শিল্পী হিসাবে যোগদান করেন। বলা যায়, ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জীবনের শুরু এই ঢাকা শহরে। ভানুর রাজার দেউড়ির গৃহের পাশেই ছিল একটি সিনেমা হল। এই প্রেক্ষাগৃহে নিয়মিত সিনেমা দেখতেন ভানু বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ঢাকা জজকোর্টের সামনে অবস্থিত আজাদ সিনেমা হল পূর্বে নাম ছিল মুকুল টকিজ। জমিদার মুকুল ব্যানার্জি 1928 সালে মুকুল টকিজ প্রতিষ্ঠা করেছিলেন। ঢাকা শহরে ভানুর স্মৃতি বিজড়িত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতো এই সিনেমা হলটি এখনো টিকে আছে। মুকুল টকিজ উদ্বোধন করেন ভানুর প্রিয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রমেশচন্দ্র মজুমদার, এবং এই সিনেমা হলের একটি শেয়ার কিনেছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুনের বাবা ডক্টর কাজী মোতাহার হোসেন। বড় শিল্পী মানুষকে যা দেন, মানুষের কাছ থেকেই অতীতে তা তিনি পান। তাই হয়তো জন্মশত বর্ষ পার করার পরও বাংলাদেশের মানুষ আদর করে তাকে ডাকে ঢাকার ভানু বলে। শিল্পী জীবনের শুরু হয়েছিল কৌতুক নকশা দিয়ে। এরপর কলেজের মঞ্চ, বেতারে কবিতা আবৃত্তি, 300-র অধিক সিনেমায় অভিনয় এবং যাত্রাপালা দিয়ে অভিনয় জীবনের সমাপ্তি। ঢাকা রেডিওর নিয়মিত শিল্পী হিসাবে দুনিয়ায় হাল নামে একটি প্রোগ্রামে ভানুর উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। বিপ্লবী দীনেশ গুপ্ত, বিনয় বাদল দীনেশ গুপ্ত, তিনি বাদেও ঢাকায় ভানুর বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীর তালিকা দীর্ঘ। বাল্যবন্ধু মাখ, জয় এবং লেখক শৈলেশ দে ভানুর স্কুলের বন্ধু। জগন্নাথ কলেজে ভানুর সহপাঠী ছিলেন বিখ্যাত গীতিকার মীরা দেববর্মন।
ভানুর কলকাতা পর্বে মীরা দেববর্মণের সূত্র ধরে শচীন দেববর্মণের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। ঢাকায় শিক্ষক হিসেবে পেয়েছেন ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ, কবি জসিমউদ্দিন ও কবি মোহিতলাল মজুমদারকে। তবে শিক্ষকদের মধ্যে বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর সান্নিধ্য পেয়েছেন আজীবন। 100 বছর পর ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনের দিকে তাকালে দেখতে পাই, ভানুর জীবনে বিপ্লবী দীনেশ গুপ্ত ও বিজ্ঞানী সত্যেন বসুর ছায়া ছিল কায়ার মতো। কৈশোরে ভানুর উপাস্য দীনেশ দা অর্থাৎ দীনেশ গুপ্ত, যার সাইকেলে চড়ে ঢাকা শহর ঘুরে বেড়াতেন, তেমনি ঢাকা থাকতেই বিনয়কৃষ্ণ বসুর সঙ্গে পরিচয় ছিল ভানুর। কিন্তু ঢাকায় থাকতে কখনো বাদল গুপ্তর সঙ্গে দেখা হয়নি। বিপ্লবী বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযানের 3 মাস আগে 1930 সালের 29শে অগস্ট বিপ্লবী বিনয় বসুর একক অভিযানে মিটফোর্ড হসপিটালে পরিদর্শনে আসা 2 জন ব্রিটিশ পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। বিনয় বসুর এই কীর্তি ভানুকে খুব উদ্বুদ্ধ করেছিল। ঢাকা মেডিকেল কলেজের 4র্থ বর্ষের ছাত্র ছিলেন বিনয় কৃষ্ণ বসু। ঢাকায় ভানু বন্দ্যোপাধ্যায় বিপ্লবীদের সঙ্গে মেলামেশা বাদেও সরাসরি মাঠের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 1935 সালের দিকে ভানুর বয়স 15-র মতো। তখন ঢাকার বিধানসভা নির্বাচন হয়। এই নির্বাচনে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন চলচ্চিত্র পরিচালক সুশীল মজুমদারের মা হেমপ্রভা মজুমদার। তার বিপরীতে দাঁড়িয়েছিলেন ঢাকার কামরুন্নিসা কলেজের অধ্যক্ষা সুজাতা রায়। জিতেছিলেন হেমপ্রভা মজুমদার। ভানু বন্দ্যোপাধ্যায় তখন ঢাকার অনুশীলন দলের কনিষ্ঠ কর্মী, কিন্তু তিনি হেমপ্রভার পক্ষে প্রচার প্রচারণা এবং বিজয় মিছিলে অংশগ্রহণ করেছিলেন। ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো বিনয় বাদল দীনেশের দেশের বাড়িও বিক্রমপুরে, বর্তমান নাম মুন্সিগঞ্জ। বিনয় বসুর বাড়ি রোহিত ভোগ, বাদল গুপ্তর বাড়ি লৌহজংয়ের পূর্ব শিমুলিয়া, দীনেশ গুপ্তর বাড়ি টঙ্গী বাড়ির যশোলং গ্রামে। দীনেশ গুপ্তর বাড়ি টঙ্গী বাড়ির যশোলং গ্রামে। বিক্রমপুরের ইতিহাস প্রায় 2000 বছরের। বিক্রমপুর যখন এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী, তখন ঢাকা সোনারগাঁও শহরের জন্ম হয়নি। এই মাটির কি গুণ যে এত এত বিখ্যাত মানুষের জন্মভিটা এই বিক্রমপুরে। ক্ষিতিমোহন সেনের বাড়ি সোনারং গ্রামে, মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি মালপদিয়া, সুবোধ ঘোষের বাড়ি বহর গ্রামে, জীবনানন্দ দাশের পূর্বপুরুষের বাড়ি গাউপাড়া গ্রামে। বিক্রমপুরের 3 দিক পদ্মা নদী দিয়ে ঘেরা, আরেকদিকে ধলেশ্বরী, বুড়িগঙ্গা, ঢাকা। বিক্রমপুরের আদি অনেক গ্রাম পদ্মা গর্ভে বিলীন, তাই গ্রামগুলি ভূমি অফিসের রেকর্ডে মেলে, কিন্তু বাস্তবে মেলে না। পদ্মা নদীর এই কীর্তির জন্যই তার আরেক নাম কীর্তিনাশা। 1920 সালের 26শে অগস্ট ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম ঢাকার দক্ষিণ মৈশুন্ডিতে। বাড়ির নাম ছিল শান্তিনিকেতন। একতলা দোতলা মিলিয়ে ঘরের সংখ্যা ছিল 6টি। দোতলা এই বাড়িটি ভাড়া বাড়ি ছিল। বাড়িতে একটি কুয়ো ছিল। তখন ঢাকা শহরে জলের জন্য প্রায় প্রত্যেক বাড়িতেই পাতকুয়ো থাকত। মৈশুন্ডির আসল নাম মহেশ মন্ডি। বর্তমানে দক্ষিণ মৈশুন্ডির কিছু স্থাপনার নাম মুহুসেন্দি বলে পরিচিত করা হচ্ছে। এই এলাকাটি মুঘল আমলের। আদিকালে মৈশুন্ডির পাশ দিয়ে বয়ে গিয়েছে ধোলাই খাল। এই খালের উপরে একটি পুল ছিল, যা মৈশুন্ডির পুল নামে পরিচিত। বর্তমানে মৈশুন্ডির ভেতরের প্রধান রাস্তার নাম লালমোহন সাহা স্ট্রিট। যার নামে রাস্তা, সেই জমিদার লালমোহন সাহার আখড়া বাড়িটি রয়েছে। একসময় এই বাড়িতে ঝুলনের সময় নাচ গানের আসর বসত। বর্তমানে
এই বাড়িতে বসবাস করেন কৃষ্ণ ভক্তরা, আর বাড়ির নিচের তলায় একটা অংশে কৃষ্ণ ভক্তদের জন্য একটি ভোজনালয় হয়েছে। এই মৈশুণ্ডীর কোন বাড়িতে ভানুরা থাকতেন তা খুঁজে পাওয়া যায়নি। মৈশুণ্ডী ভেতরে শতবর্ষী কয়েকটি বাড়ি এখনো রয়েছে, কিন্তু সেসব বাড়ির আদি বাসিন্দারা বা আদি মালিকপক্ষের বর্তমানে কেউ নেই। প্রায় সবাই কলকাতা বা অন্য কোনো শহরের বাসিন্দা হয়েছেন। শহরের চরিত্র অনুযায়ী দ্রুত পরিবর্তন হয়ে গেছে মৈশুণ্ডীর সবকিছু। মৈশুণ্ডীর পশ্চিমে গোয়ালঘাট, জোরপুল, টিপু সুলতান রোড, পূর্ব দিকে পদ্মনিধি লেন, নারিন্দা, দক্ষিণে ধোলাইখাল, উত্তরে ভজহরি স্ট্রিট, ওয়ারি। বর্তমানে আদি নামগুলো থেকে আদি ঢাকার একটা চিত্র কল্পনা করা যায়। মৈশুণ্ডীর এই বাড়িতেই ভানুর জন্ম হয়। ভানুর দাইমা ছিলেন আরমানিটোলা প্রাইমারি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা প্রমীলা দেবী। দক্ষিণ মৈশুণ্ডীর পর ভানুরা বাসা নেন রাজার দেউড়িতে। এরপর গোয়ালনগর মহল্লার দুটি বাড়িতে ভানুরা বসবাস করেন। তখন ঢাকার শহরে জনসংখ্যা ছিল 1 থেকে 1.25 লক্ষ। ঢাকা শহরের দৈর্ঘ্য সদরঘাট থেকে ফুলবাড়িয়া রেল স্টেশন পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনার মাঠ ও শাহবাগ পর্যন্ত। বর্তমানে ঢাকা শহরের দৈর্ঘ্য প্রস্থ বুড়িগঙ্গা থেকে তুরাগ নদী, বুড়িগঙ্গা থেকে শীতলক্ষ্যা নদী এবং ধলেশ্বরী নদী পর্যন্ত বিস্তৃত। ঢাকায় বসবাসকারী নাগরিকের সংখ্যা প্রায় 2.5 কোটি। ভানুর বাবা জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মা সুনীতি দেবী। পৈতৃক বাড়ি বিক্রমপুরের পাঁচগাঁও। বর্তমান ঠিকানা মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রাম। এখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি খুঁজতে গিয়ে সহজেই জন্মভিটা খুঁজে পাই, কিন্তু 100 বছরের পুরাতন ঘরটি আর নেই। বাড়ির পাশের খালটি এখনো জীবন্ত। এই খাল দিয়ে পদ্মা জল ঢুকে ধলেশ্বরী নদীতে গিয়ে খালটিকে সচল রেখেছে। খালের ওপারে ঘটক বাড়ির আদি একতলা ভগ্ন পরিত্যক্ত বাড়িটি রয়েছে, আর ভানুর প্রতিবেশী প্রিয় রমণী কবিরাজের বাড়িটি এখন ফকির বাড়ি হিসাবে পরিচিত। পাঁচগাঁও গ্রামের রমণী কবিরাজকে অমর করে রেখেছেন ভানুর দুটো কৌতুক নকশার অ্যালবামে। ঘটক সংবাদ কৌতুক নকশায় রমণীমোহন কবিরাজকে করেছেন ঘটক চরিত্র, আর ভানু এলো কলকাতায় কৌতুক নকশা অ্যালবামে রেখেছেন রমণী কবিরাজ হিসাবে। ভানুর দেশের বাড়ি মুন্সিগঞ্জের পাঁচগাঁও গ্রাম। ঢাকায় জন্ম, বড় হওয়া সবকিছু হলেও প্রতি বছর পুজোর ছুটিতে ঢাকা থেকে নৌকায় সপরিবারে আসতেন পাঁচগাঁও। এই গ্রামে এখনো 2-4টি সম্ভ্রান্ত ব্যানার্জি পরিবারের বসবাস রয়েছে। অনেক কিছুর পরও তারা রয়ে গেছেন জন্মভূমি কামড়ে। তাদের সহযোগিতায় ভানুর ভিটা বাড়ি সহজে খুঁজে পাই। পাঁচগাঁও গ্রামের কোল ঘেঁষে এখন পদ্মা নদী। আদিকালে এই পদ্মা ছিল আরো অনেকটা দূরে। পাঁচগাঁও গ্রামের পরে ছিল কুকুরাদি, গারুরগাঁও, বিধুআইল, পাঁচনখোলা ও বানরি গ্রাম। এই 5টি গ্রাম পদ্মা গর্ভে বিলীন হয়ে গেছে, তাই পাঁচগাঁও গ্রামের নিকটে এসেছে পদ্মা। বলা যায় পদ্মার মুখের কাছে রয়েছে ভানুর পৈতৃক ভূমি পাঁচগাঁও গ্রাম। ভানুর বাবা জিতেন্দ্রনাথ কলকাতায় থাকাকালীন জোড়াসাঁকোর গগনেন্দ্রনাথ ঠাকুরের পুত্র অলোকনাথ ঠাকুরের গৃহশিক্ষক ছিলেন এবং নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী এবং আরেক বিখ্যাত অভিনেতা অহিন্দ্র চৌধুরীকে পড়াতেন। পরে তিনি ঢাকা নবাব স্টেটের সদর মোক্তার বা আইনি পরামর্শদাতা হিসাবে কাজে যোগ দেন। ভানুর মা সুনীতি দেবী ছিলেন সম্পর্কে শ্রীমতী সরোজিনী নাইডুর ভাইজি।
সরোজিনী নাইডুর আদি ভিটে বিক্রমপুরের ব্রাহ্মণগাঁও। সুনীতি দেবীর বাবা যোগেন্দ্র ভট্টাচার্য ঢাকায় স্কুল বুক সোসাইটি নামে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন এবং বিক্রমপুর ইতিহাস নামে একটি গ্রন্থ প্রকাশ করেন, যা তৎকালীন সময়ে স্কুলের পাঠ্য বই হিসাবে পড়ানো হতো। সুনীতি দেবী পড়াশোনা করেছেন বেথুন স্কুল ও কলেজে। তিনিই প্রথম মহিলা যিনি গত শতকের গোড়ায় অর্থাৎ 1960 সালে তৎকালীন ব্রিটিশ সরকারের শিক্ষা বিভাগের অন্তঃপুর স্ত্রী শিক্ষা প্রসারে হিন্দু জেনানা গভর্নেস পদে ঢাকায় নিযুক্ত হয়েছিলেন। ভানু বন্দ্যোপাধ্যায়ের মা বাড়ি থেকে কাজে যেতেন ফিটন গাড়িতে। ঢাকা শহরের অভিজাত পরিবারের অন্দরমহলে নারী শিক্ষার জন্য সুনীতি দেবীর বেশ কদর ছিল। ভানুরা 3 ভাই 3 বোন। ভাইদের মধ্যে 3 নম্বরে ভানু। এক ভাই ছোটবেলায় মারা যায়। এরপর বড় ভাই অজিত গঙ্গোপাধ্যায় পুলিশে চাকরিরত অবস্থায় মাত্র 26 বছর বয়সে মারা যান। বড় বোন শোভা দেবীর বিয়ে হয় ঢাকার গেন্ডারিয়ায়। মেজ বোন প্রকৃতি দেবীরও বিয়ে হয় গেন্ডারিয়ায়। বোনদের মধ্যে ছোট কিন্তু ভানুর চেয়ে 5 বছরের বড় প্রকৃতি গঙ্গোপাধ্যায়। এই পরিবারের মধ্যে প্রথম স্বদেশী প্রকৃতি দেবী, যিনি ছোটবেলা থেকে বিপ্লবী লীলা নাগের জয়শ্রী পার্টির সদস্য। লীলা নাগ পরবর্তীতে লীলা রায় হন। বোনের সঙ্গী হয়ে জয়শ্রীতে যেতেন ভানুও। বিপ্লবী দীনেশ গুপ্ত রেভলিউশনারি পার্টির কর্মী ছিলেন, তবুও লীলা রায়ের সঙ্গে যোগাযোগ থাকায় জয়শ্রী পার্টিতে আসা যাওয়ায় ভানুর সঙ্গে সংযোগ ঘটে দীনেশ গুপ্তর। 1940-এর অক্টোবর মাসের দিকে ভানু ও তার বন্ধু কানু দুজনে পুলিশের একজন ইনফরমারকে মারের ঘটনায় জড়িয়ে পড়েন। মারা বলতে হত্যা নয়, মারামারি পর্যায়ে গিয়েছিল। এর জন্য ইংরেজ সরকার ভানুর নামে টাউন এক্সটারমিনেশন অর্ডার জারি করে। ইংরেজ সরকার হুলিয়া জারির কারণে 1941 সালের 14 ফেব্রুয়ারি এক বস্ত্রে ঢাকা থেকে কলকাতায় পালিয়ে যেতে বাধ্য হন ভানু বন্দ্যোপাধ্যায়। ভানুর বাল্যবন্ধু গোপাল মিয়ার পরিবার ঢাকা থেকে কলকাতায় যাচ্ছিল বিশেষ কাজে। তাদের নিজস্ব গাড়ির পেছনের পাদানিতে শুয়ে ঢাকা থেকে কলকাতায় যাত্রা করেন ভানু। তখন তিনি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় নন, তখন তিনি ঢাকার বিপ্লবী সহযোগী সাম্যময় বন্দ্যোপাধ্যায়। কিশোর ভানু খুদে গুপ্তচর হিসাবে দীনেশ গুপ্তর কথা মতো নিষিদ্ধ বই এবং টিফিন বক্সের ভিতরে রিভলভার পাচার করতেন। এর বাইরে কাজ ছিল স্কুল ছুটির পর ঢাকার সদরঘাটে গিয়ে বসে থাকা, শহরে আগমন প্রস্থানে ব্রিটিশ কর্মকর্তা কর্মচারীদের গতিবিধি নজরে রাখা। নদীমাতৃক বাংলাদেশের ঢাকা নগরের এখনো প্রধান নৌবন্দর এই সদরঘাট। পরবর্তীকালে কলকাতার জীবনে বিপ্লবী অনন্ত সিংহের সংস্পর্শে আসেন এবং তার আদর্শ ও চিন্তাধারায় অনুপ্রাণিত হন এবং অনন্ত সিংহের প্রযোজনায় জমালয়ে জীবন্ত মানুষ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেন ভানু বন্দ্যোপাধ্যায়। কৌতুক নকশার গুরু ঢাকা সদরঘাটের গরু ঘোড়ার গাড়ির গাড়োয়ান বা কোচওয়ানরা তাদের সঙ্গে যে সময় কাটিয়েছেন সেই থেকেই স্কেট শিখেছেন। সাধারণ কথাবার্তায় রসবোধের ব্যবহার আয়ত্ত করেছেন ঢাকাই কুট্টিদের কাছ থেকে। সরস রসিকতার জন্য ঢাকার আদি বাসিন্দারা সেরা এবং তাৎক্ষণিক উইটের জন্য কুট্টিদের বেশ সুনাম ছিল। আর ভানুর মুখে যে বাঙাল ভাষা শুনতে পাই তা তার দেশের বাড়ি বিক্রমপুরের ভাষা। ভানু বন্দ্যোপাধ্যায়ের 1943-এ ঢাকার গাড়োয়ান নামে প্রথম হাসির নকশার রেকর্ড প্রকাশিত হয়। সিনেমার আত্মপ্রকাশ 1947 সালে। প্রথম ছবি জাগরণ, শেষ অচেনা মুখ মুক্তি পায় 1986 সালে। ভানু বন্দ্যোপাধ্যায়ের চাটনি নামে একটি রসরচনার বই রয়েছে।
ভানু সিনেমায় কতটা জনপ্রিয় ছিলেন তা বোঝা যায় স্বনামে চলচ্চিত্র নির্মাণ হওয়া থেকে। ভানু পেল লটারি, ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, এই সিনেমাগুলি বাংলা সিনেমার বাজারে আলাদা যে ধারা রচনা করেছিল তা ভানু দিয়ে শুরু, ভানু দিয়েই শেষ। ৭৪ ছবিতে ভানুর সেই সংলাপ, মাসিমা মালপোয়া খামু, এখনো তা প্রবাদ প্রতিম। সংলাপের কথায় এমন আহামরি কিছু ছিল না, কিন্তু সংলাপের উচ্চারণ ও ডেলিভারিতে যে সৌকর্য ছিল তা এই সংলাপকে অসামান্য করে তোলেন গ্রেট ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু ১৯৪১ সালের জন্ম শহর ঢাকা ছেড়ে যান। এরপর দেশভাগ, ঢাকা পূর্ব পাকিস্তানের অংশ হয়। ১৯৭১-এ মুক্তিযুদ্ধ, ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হয়। ভানু ১৯৪১ সালের পর আর কখনোই ঢাকায় যাননি। পাসপোর্ট ভিসা করে নিজ জন্মভূমিতে ফিরতে হবে, এটা ভানুর কাছে ছিল অপমানের। তাই রাগে ক্ষোভে কখনো ঢাকায় পা রাখেননি ভানু। কিন্তু প্রায় ৩৫ বছর পর রাগ ক্ষোভ কিছুটা কমলে ১৯৭৪ সালে চট্টগ্রাম স্মৃতিরক্ষা কমিটির আমন্ত্রণে বাংলাদেশে যান ভানু বন্দ্যোপাধ্যায়। ঘুরে বেড়ান ঢাকা চট্টগ্রাম শহর। বিশেষ করে ঢাকা শহরে নিজের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন। যে বাল্যবন্ধুর গাড়িতে করে ঢাকা ছেড়েছিলেন সেই বন্ধু গোপাল মিয়ার বাড়িতে অতিথি হিসাবে থাকেন। দেখা করেন ভানুর যৌবনের বন্ধু ঢাকার নামকরা গুন্ডা হাবিবের সঙ্গে। হাবিবকে জড়িয়ে ধরে তীব্র আবেগে চোখের জল আর আটকে রাখতে পারেননি ভানু। চিরহাস্য ভানুর চোখে জল পড়ে ঢাকা শহরের বুকে। ভানুর সেই চোখের জল ধরে রেখেছে ঢাকা, বাকল্যান্ড বাঁধ দিয়ে আটকে রেখেছে। বুড়িগঙ্গায় গড়িয়ে যেতে দেয়নি ভানুর চোখের জল। বহু বছর আগে বিপ্লবী দীনেশ গুপ্তর ফাঁসির খবর শুনে ভানুকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন গুন্ডা হাবিব। ভানু তখন প্রিয় দীনেশ তার শোকে নিশ্চুপ। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে যা যা শুনলে বন্ধুরা, সবটাই কামরুল হাসান মিথুনের লেখা একটি প্রতিবেদন থেকে নেওয়া। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।